ওয়েলকাম টু মুভি মাইন্ড। আজ আমরা দেখব 2022 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান হরর কমেডি মুভি দ্য অড ফ্যামিলি জম্বি অন সেল। এই গল্পের জম্বি অল অফ আস আর ডেড অথবা ট্রেন টু বুসানের জম্বির থেকে একদমই আলাদা। এই জম্বি এমন একটা জম্বি যাকে দেখে তোমরা ভয় পাওয়ার বদলে হাসতে হাসতে উল্টে যাবে। পাশাপাশি এই জম্বি এতটাই কিউট আর হ্যান্ডসাম ছিল যে আমাদের নায়িকা না চাইতেও তাকে ভালোবাসতে শুরু করে। জি হ্যাঁ, মানুষ আর জম্বির ভালোবাসা, এটাই দেখা বাকি ছিল জীবনে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর দেরি না করে চলো মুভিটা দেখে আসি। গল্পের শুরুতে আমরা কাউকে একটা টানেল দিয়ে পালাতে দেখি। এটা ছিল একটা আন্ডারগ্রাউন্ড ল্যাবের টানেল। এই ল্যাবে বহু মানুষকে ধরে এনে তাদের উপর উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করা হতো। এমনই একটা এক্সপেরিমেন্ট ফেল হওয়ার কারণে জিয়ং নামের এই ছেলেটি একটা জম্বিতে পরিণত হয়ে যায়। পরের সিনে আমরা ব্রিজের উপর একটা কাপলকে দেখি। হঠাৎ করে তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ওই সময়ই সেখানে গাড়ি নিয়ে একটা লোক চলে আসে। তার নাম ছিল জুন। সে এই গাড়িওয়ালাকে বলতে থাকে যে সামনেই আমার গ্যাস স্টেশন আছে, ওখানে গেলে আমি আপনার গাড়ির টায়ার ঠিক করে দিতে পারবো। এটা শুনে গাড়িওয়ালাও রাজি হয়ে যায়। আসলে এইটা ছিল পাহাড়ি এলাকার ছোট্ট একটা গ্রাম, যেখানে দূর দূর পর্যন্ত না ছিল কোনো গ্যারেজ, না ছিল কোনো গ্যাস স্টেশন। পরের সিনে দেখি জুন ওই গাড়ির চাকা ঠিক করে দিয়েছে। তবে বিল বানিয়ে লোকটাকে দিলে লোকটা অনেক বেশি রেগে যায়, কারণ জুন একটা চাকা ঠিক করার জন্য $1400 দাবি করেছে, যেটা দিয়ে আমার পুরো গোষ্ঠীর ঈদের শপিং করা হলেও আরও টাকা বেঁচে যাবে। তো যাই হোক, এত বড় অ্যামাউন্ট চার্জ করার জন্য স্বাভাবিকভাবে ওই লোকটা জুনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ওই সময় আমরা গ্যারেজের ভিতর জুনের ছোট বোন হায়ুনকে দেখি। সে বাইরে বেরোলে জুন জিজ্ঞাসা করে সবকিছু ঠিকভাবে পরিষ্কার করেছো তো? হায়ুন বলে হ্যাঁ। এবার তার হাতে একটা কুড়াল দেখে ওই গাড়িওয়ালাটা ভয় পেয়ে যায়। সে মনে করে হায়ুন হয়তো কোনো লাশের খবর করে এসেছে। এর মানে যে কাস্টমাররা এই গ্যাস স্টেশনে টাকা দেওয়া নিয়ে ঝামেলা করে তাদেরকে তারা মেরে ফেলে। এই ভেবে ভয় পেয়ে সে পুরো পেমেন্ট করে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে ভেগে যায়। এরপর জুনের স্ত্রীর নামজু সেই টাকাগুলোকে একটা ছোট লকারে ভরে রাখে। আসলে নামজু প্রেগনেন্ট ছিল, আর তারা তাদের বাচ্চার জন্য টাকা জমাচ্ছিল। আর বেশি বেশি ইনকাম করার জন্য তারাই রাতের বেলা ওই ব্রিজের উপর পেরেক ফেলে আসতো, কারণ এটা তো এমনিতে একটা প্রত্যন্ত এলাকা, এখানকার গ্যাস স্টেশনে বেশি একটা কাস্টমার পাওয়া যেত না। পরের সিনে আমরা জিয়ংকে দেখি। সে তার সামনে দুজন মহিলাকে আসতে দেখে তাদের ভয় দেখাতে যায়, তবে মহিলাগুলো তো তাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যায় আর বলতে থাকে আজকালকে ছেলেদের কোনো লজ্জা শরম নেই, কিভাবে দিনের আলোতে ড্রিঙ্ক করে এমন উল্টাপাল্টা আচরণ করছে রাস্তায়। এমনকি ছোট বাচ্চারাও তাকে দেখে ভয় না পেয়ে তাকে পাগল ভাবে আর তার দিকে ঢিল ছুটতে থাকে। এতে সে রেগে ওই বাচ্চাগুলোকে দৌড়ানি দেয়, আর তাকে দৌড়াতে দেখে দারাজ থেকে অর্ডার করা একটা সেকেন্ড হ্যান্ড জম্বির থেকে কিছু কম লাগছিল না। তো যাই হোক, তাদের পিছু দৌড়াতে দৌড়াতে সে গ্রামে ঢুকে পড়ে। এখানে সে একটা কালো কুকুরকে দেখে। প্রথমে তো দেখে মনে হচ্ছিল জিয়ং এবার এই কুকুরটাকে ছিঁড়ে খাবে, তবে না, কুকুরের দৌড়ানি খেয়ে উল্টা সে ভয়ে পালাতে থাকে। তাকে এইভাবে দৌড়াতে দেখে রাস্তার পাশে নাস্তা করা কৃষকরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এইদিকে আমরা জুনের বাবা পার্ককে দেখতে পাই। সে তার বন্ধুদের সঙ্গে কিছু একটা খেলছিল, তবে প্রায় খেলায় হেরেই যাচ্ছিল সে। ওই সময় তাদের একটা বন্ধু এসে বলে দেখো দেখো, আমি পাত্রী খুঁজে পেয়েছি, কিছুদিনের মধ্যে আমার বিয়ে। তখন সবাই উঠে যায় পাত্রীর ছবি দেখতে। এই সুযোগে পার্ক চিটিং করার চেষ্টা করে, তবে তার একটা বন্ধু এটা দেখে ফেলে। তখন সবাই মিলে তাকে আচ্ছা মতো বকা লাগায়। রাগ করে সে বাইরে চলে আসে। তখনই সে পাবলিক টয়লেট থেকে অদ্ভুত আওয়াজ পায়। চেক করতে গেলে সে দেখতে পায় জিয়ং টিস্যু নষ্ট করছে। তখন সে জিয়ংকে মারতে গেলে জিয়ং মানুষ দেখে তার উপর হামলে পড়ে আর তার মাথায় একটা কামড় দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পার্ক বাইরে এসে তাকে পাগলা কুকুর বলে গালি দিতে থাকে। এইদিকে জিয়ংকে পালাতে হায়ুন দেখে ফেলে। সে মনে করে জিয়ং হয়তো কোনো খারাপ ছেলে তার ক্ষতি করতে এসেছে। এই জন্য সে জিয়ংয়ের জায়গা মতো একটা লাথি দিয়ে দেয়। এতে ব্যথায় আর শকে সে মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে। তখন সে কালো কুকুরটা তাদের হ্যালো বলতে আসছিল। এটা দেখে ভয় পেয়ে তারা দুইজন উল্টাপাল্টা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এইসব দৌড়াদৌড়ি দেখে গ্রামের ওই কৃষকরা মনে করতে থাকে আশপাশে কোথাও হয়তো দৌড় প্রতিযোগিতা হচ্ছে। তারা বলতে থাকে ইস, একটু আগে যদি এই ব্যাপারে জানতে পারতাম তাহলে আমরাও অংশ নিতে পারতাম। এইদিকে জুন আর হায়ুনের আরেক ভাই মিংকে দেখি। সে শহরে চাকরি করত, এবার চাকরি চলে যাওয়ার কারণে সে গ্রামে ফিরে এসেছে। হায়ুনকে তার দিকে দৌড়ে আসতে দেখে সে মনে করে বোন ভাইকে স্বাগত জানাতে এসেছে। এতে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, তবে হায়ুন তো তার পাশ কাটিয়ে চলে যায়।
তখন সে তার পেছনে জিয়ংকে দেখে মনে করে জিয়ং তার বোনকে বিরক্ত করছে। তখন সেও তাদের পেছনে দৌড়াতে শুরু করে। এর মধ্যে হায়ুন আবার নিচে পড়ে যায়। তখনই কোথা থেকে জুন এসে তার ট্রাক দিয়ে ভুল করে জিয়ংকে ধাক্কা মেরে বসে। এই ধাক্কায় উড়ে গিয়ে সে পাশের একটা ক্ষেতে পড়ে। তারা তিনজন তো অনেক বেশি ভয় পেয়ে যায়, জিয়ং আবার মরে গেল না তো, এবার তো জুনের জেল হয়ে যাবে। কিন্তু না, তখনই তাদের অবাক করে দিয়ে আমাদের জম্বি বাবা উঠে দাঁড়ায় আর তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই কোথা থেকে সেই কুকুরটা আবার ঘেউ করে ওঠে। এতে ভয় পেয়ে বেচারা আবারও আরেক দিকে দৌড় লাগায়। বাড়ি ফিরে জুন অনেক বেশি টেনশন করছিল। সে বলতে থাকে, কি হবে যদি ওই ছেলেটা পুলিশে কমপ্লেন করে, আমার তো জীবনটাই বরবাদ হয়ে যাবে। তখন মিং বলে, আরে এত ভয় পেও না, ছেলেটা তো আমাদের বাড়ির ঠিকানা জানে না, তাছাড়া সে তো হায়ুনকে বিরক্ত করছিল, তুমি তাকে বাঁচাতেই এটা করেছো। তখনই বাইরে থেকে সাইরেন শোনা যায়, তবে এটা পুলিশদের সাইরেন ছিল না, এটা অ্যাম্বুলেন্সের সাইরেন ছিল। পার্ককে বাড়িতে নিয়ে আসা হয়। তারা জুনদের জানায় যে তাদের বাবাকে একটা পাগলা কুকুরে কামড়ে দিয়েছিল। তখন পার্ক রেগে বলে, ওটা কোনো সাধারণ পাগলা কুকুর ছিল না, ওটা ছিল একটা মানুষরূপী পাগলা কুকুর, ওকে আরেকবার আমি পেয়ে নেই, ছিঁড়ে খেয়ে ফেলবো। এই বলে সে একটা ভ্যানের ভিতর ঢুকে যায়। সে এটার ভিতরেই থাকতো। মারা যাবার আগে তার শেষ ইচ্ছে ছিল থাইল্যান্ডের বিচ থেকে ঘুরে আসা। এমনকি সে বিচের ছবিও তার রুমে লাগানো ছিল, তবে সেখানে যেতে তো অনেক বেশি টাকা লাগতো। তাই সে ওই বিচের বাতাসের কথা মনে করে তার ফ্যানের সামনে দাঁড়িয়ে থাকে। এইদিকে হায়ুন তাদের গ্যারেজের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা পার্কও শুনতে পেয়েছিল। তারা দুজন মিলে গ্যারেজে আসলে দেখতে পায় জিয়ং তাদের মুরগিগুলোকে মেরে খেয়ে ফেলছে। এখানে তাকে দেখে পার্ক চিনতে পেরে যায় আর বলে, এটাই তো সেই পাগলা কুকুর। এই বলে সে তাকে মারতে ছুটে যায়। তখন হায়ুন এসে বাসার বাকিদের ডেকে নিয়ে যায়। জুন যখন দেখতে পায় জিয়ং তার বাবার সঙ্গে লড়াই করছে, তখন সে রেগে উড়ে এসে জিয়ংকে একটা লাথি মারে। এক লাথি খেয়ে জিয়ং গিয়ে দেয়ালে থাকা একটা রডে আটকে যায়। সবাই তো এটা দেখে ভয় পেয়ে যায়। মিং বলে, এত জোরে লাথি মারার কি দরকার ছিল, এবার তো তোমার পাকা জেলে পচে মরতে হবে। জুন বলে, এভাবে বলো না, আমি তো বাবাকে বাঁচাতেই এটা করেছি, ও মরে যাবে সেটা তো আমি ভাবতে পারিনি। তখনই জিয়ং আবারও নড়ে ওঠে। এতে তারা তো আরো ভয় পেয়ে যায় আর জিয়ংকে গ্যারেজের ভিতর আটকে দেয়। তবে তার হাবভাব দেখে মিং বলে ওঠে, আমি বুঝতে পেরেছি, ও আসলে একটা জম্বি। এরপর সে বাসার সবাইকে ট্রেন টু বুসান মুভি দেখিয়ে বোঝায় যে জম্বিরা আসলে কি। তারা যখন মুভি দেখে জানতে পারে যে একটা জম্বি কোনো সাধারণ মানুষকে কামড়ে দিলে সেও জম্বি হয়ে যায়, তখন তারা পার্কের কাছ থেকে দূরে সরে আসে, কারণ পার্ককে তো জিয়ং কামড়িয়েছিল। ওই সময় নামজু তার ফ্রাই প্যান দিয়ে পার্কের মাথায় একটা বাড়ি মারে। এতে সে অজ্ঞান হয়ে গেলে তারা ধরে তাকে ভ্যানে নিয়ে যায় আর তাকে ওটার ভেতরেই আটকে দেয়। পরদিন সকালে সবাই স্বাভাবিক আচরণ করলেও জুনের একদমই ভাল লাগছিল না। সে বলতে থাকে, আমার বাবা জম্বি হোক আর যাই হোক, আমি তাকে এইভাবে এক জায়গায় ফেলে রাখতে পারবো না। তখন মিং এসে বোঝায় যে জম্বিদের প্রধান খাবারই হচ্ছে মানুষের ব্রেন। যদি বাবাকে আমরা ছেড়ে দিই তাহলে বাবা একসময় জম্বি হয়ে যাবে আর আমাদেরকে এসেই মেরে ফেলবে। তাই বুকে পাথর রেখে হলেও বাবাকে ওই ভ্যানের ভিতরই ফেলে রাখতে হবে। এইদিকে পার্কে দেখা যায় যে তার ভ্যানের উপরে জানলা দিয়ে বেরিয়ে আসে। এরপর স্বাভাবিকভাবে এসে সবার সঙ্গে খেতে বসে। নামজু ফ্রাই প্যান হাতে একদম রেডি ছিল, উল্টাপাল্টা কিছু দেখলেই একদম খতম করে দিবে। ওই সময় পার্ক হাঁচি দেওয়ার জন্য মুখ খুললে মিং এসে একটা কাঁচের গ্লাস তার মাথায় ভাঙে। এতে জুন রেগে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর হায়ুন আসে জিয়ংকে দেখতে। এখানে সে তাকে তার নাম জিজ্ঞাসা করে, তবে স্বাভাবিকভাবে সে তো কোনো উত্তর দেয় না। এরপর সে তাকে একটা বাঁধাকপি খেতে দেয়। এরপর নিজে তার একটা নাম ঠিক করে, জিম্বু। এবার হায়ুন ওখান থেকে চলে গেলে নামজু এসে বেচারা সবগুলো দাঁত টেনে টেনে উঠিয়ে ফেলে, যেন সে আর কাউকে কামড়াতে না পারে। এইদিকে পার্ক ধীরে ধীরে যুবক হয়ে যাচ্ছিল। তার সাদা চুলও কালো হয়ে আসে। তার এমন শারীরিক পরিবর্তন দেখে তার বন্ধুরা তো একদম অবাক হয়ে যায়। আসলে এইসব হয়েছিল জিয়ংয়ের কামড়ের ফলে। তাই পার্ক দ্রুত বাড়ি এসে জিয়ংকে ধন্যবাদ জানায় আর ওখানে খুশিতে নাচতে শুরু করে। তার এই নাচ তার দুই ছেলে দেখছিল। তখন মিং বলে, দেখেছো, বাবার মাথায় জম্বি ভাইরাসটার এফেক্ট হচ্ছে, এই জন্যই তো সে এমন করছে। জুন বলে, চুপ কর, নাহলে তোকেও কিন্তু আমি ওই জিম্বুর সঙ্গে নিয়ে বেঁধে রাখবো। পরের সিনে পার্কের একটা বন্ধু তার কাছে এসে রিকোয়েস্ট করে তাকেও যেন এইভাবে যুবক বানিয়ে দেওয়া হয়। যদি সে এমনটা করে তাহলে সে তাকে অনেক টাকা দিবে, এমনকি থাইল্যান্ডে যাওয়ার টিকিটও কিনে দিবে। পার্ক কিছুক্ষণ চিন্তা ভাবনা করে এতে রাজি হয়ে যায়। তারা যখন এইসব কথাবার্তা বলছিল তখন মিং আড়াল থেকে এগুলো শুনে ফেলে। এরপর পার্ক থাইল্যান্ড যাওয়ার জন্য তার ব্যাগ গোছাচ্ছিল, তখন সেখানে তার বাকি বন্ধুরাও চলে আসে আর তাদের যুবক বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। এরপর পার্ক যখন তাদের সবাইকে নিয়ে গ্যারেজে যায়, দেখা যায় ওখানে জিয়ং ছিল না।
আসলে জিয়ংকে তো মিং উঠিয়ে নিয়ে গিয়েছে। সে তার বন্ধুর সঙ্গে ফোনে বলতে থাকে যে তারা কিভাবে জিয়ংয়ের মাধ্যমে শহরে গিয়ে টাকা কামাতে পারবে। এত বেশি খুশি থাকার কারণে সে খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছিল, ওই জন্য তার জরিমানা হয়। তবে দেখা যায় একজন ট্রাফিক পুলিশ মিংয়ের ছোটবেলার বন্ধু ছিল, তাই সে জরিমানা না নিয়ে তাকে ছেড়ে দিচ্ছিল। ওই সময় আরেকজন অফিসার গাড়ির পেছন থেকে কারো গোঙানোর আওয়াজ শুনতে পায়। বক্স খুলে দেখতে পায় হাত পা বেঁধে সেখানে জিয়ংকে রাখা হয়েছে। এবার মিংকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। জিয়ংয়ের মুখের কস্টেপ খুলে দেখা যায় তার একটাও দাঁত ছিল না। এইটা দেখে পুলিশরা মনে করে যে মিং তার উপর অনেক টর্চার করেছে। ওই সময় ওখানে পার্ক চলে আসে আর জিয়ংকে নিজের ছেলে বলে ওখান থেকে নিয়ে যায়। পরের সিনে পার্ক বাড়ির সবাইকে বলছিল যে জিয়ংয়ের মাধ্যমে সে তার বন্ধুদের যুবক বানিয়ে টাকা কামিয়ে থাইল্যান্ডে ঘুরতে যাবে, এই কাজে কেউ যেন তাকে বাধা না দেয়। মিং বলে বাবার কাজ হয়ে গেলে সে জিয়ংকে শহরে নিয়ে যাবে আর অনেক অনেক টাকা ইনকাম করবে। এরপর সে বাড়িতে টাকা পাঠালে সেটা দিয়ে এই গ্যাস স্টেশনকেও উন্নত করা যাবে। যাই হোক, সবাই তো একদম খুশি ছিল, তারা কোটিপতি হতে চলেছে। এর মধ্যে হায়ুন এসে রাগ দেখিয়ে বলে জিম্বুর দাঁতগুলোকে উঠিয়ে ফেলেছে। এই শুনে তো পার্কের মাথায় আকাশ ভেঙে পড়ে। জিম্বু যদি কামড় না দেয় তাহলে মানুষ যুবক হবে কিভাবে, সে থাইল্যান্ড যাবে কিভাবে? এর মধ্যে তার বন্ধুরাও সেখানে চলে আসে। তখন সে প্ল্যান করে তার এক বন্ধু থেকে নকল দাঁত নিয়ে সেটা জিম্বুকে লাগিয়ে দেয়। এইবার পার্ক তার বন্ধুদের বলছিল রুমের ভেতর মেশিনটা আছে, তোমরা তোমাদের হাত এই ফুটো দিয়ে ভেতরে ঢুকাবে। প্রথমে একটু ব্যথা লাগবে, কিন্তু এরপরে তোমরা যুবক হয়ে যাবে। তারা এতে ভয় পাচ্ছিল। তবে সেইখানে একটা বিশাল বৃদ্ধকে দেখা যায় যে যুবক হওয়ার জন্য মরিয়া হয়েছিল। তবে তার স্পিড দেখে মনে হচ্ছিল সে এখানে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। এই দেখে পার্কের এক বন্ধু সাহস করে তার হাত ওই ফুটো দিয়ে ভেতরে ঢুকায়। তবে জিয়ং তার হাতে কামড় দিচ্ছিল না, এই জন্য নামজু ওই হাতের উপর একটু সস দিয়ে দেয় আর জিয়ংও মজা করে ওই হাতে কামড় দেয়। এবার ওই বন্ধুর চিল্লানি শুনে তো সবাই ভয় পেয়ে যায়। এর মধ্যে ওই বৃদ্ধ ফাইনালি এখানে এসে পৌঁছায় আর তার হাত ওই ফুটো দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। এইটা দেখে সবার সাহস হয় আর একে একে এবার সবাই যুবক হওয়ার মিশনে লেগে পড়ে। পরদিন নামজু দেখতে পায় তার লকারে একটা টাকাও নেই। আসলে পার্ক এই সমস্ত টাকা নিয়ে বেরিয়ে পড়েছে থাইল্যান্ড যাবার উদ্দেশ্যে। এইদিকে পার্কের বন্ধুরা তাদের ছেলেদের এসে বলতে থাকে যে পার্কের ফ্যামিলি টাকার বিনিময়ে মানুষদের যুবক বানিয়ে দিচ্ছে। এইটা শুনে কাঁচি কোদাল যার কাছে যা ছিল সে সেটা নিয়ে দল বেঁধে পার্কের বাড়ির দিকে যেতে শুরু করে। এইদিকে হায়ুন জিয়ংকে একটা সবজি খেতে নিয়ে আসে। এইখানে বসে সে পাতাকপি খেতে থাকে। হায়ুন তাকে কথা শেখানোর চেষ্টা করে, কিন্তু জিয়ং তো তার কাজে ব্যস্ত। এই জন্য হায়ুন তার হাত থেকে ওই পাতাকপিটা নিয়ে দৌড় দেয়। এইভাবে দৌড়াদৌড়ি করতে গিয়ে জিয়ং হায়ুনের উপর পড়ে যায়। এইখানে একটা রোমান্টিক পরিবেশ সৃষ্টি হতোই এর মধ্যে জুন এসে জিয়ংকে লাথি মারে, কারণ সে মনে করছিল জিয়ং হায়ুনকে বিরক্ত করার চেষ্টা করছে। তখনই তারা দেখতে পায় গ্রামের লোকেরা খুবই রাগান্বিত হয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে। এইটা দেখে তারাও বাড়ির দিকে দৌড় লাগায়। বাড়ি এসে সবাই মিলে সব দরজা জানলা লাগিয়ে চুপ করে ঘরের ভিতর বসে থাকে। তবে একটু পরে তারা বুঝতে পারে এরা তো তাদের মারতে আসেনি, বরং তারাও যুবক হতে এসেছে। মানে আগে 60-এর গুলা 40-এর হয়েছে, এইবার 40-এর গুলা 20-এর হইতে আসছে। এইটা বুঝতে পেরে মিং স্টাইল মেরে জানলা দিয়ে বের হয়ে সবাইকে লাইনে দাঁড়াতে বলে। এবার জিয়ং একে একে সবাইকে কামড়াতে থাকে। দিন দিন তাদের অবস্থা উন্নতি হতে থাকে, কাস্টমার বাড়তে থাকে, এমনকি পাশের গ্রাম থেকেও লোকেরা আসতে থাকে যুবক হওয়ার জন্য। জিয়ংয়ের তো দিন দিন আদর বেড়ে যাচ্ছিল। হায়ুন আর জুন মিলে তাদের বাবার ভ্যানটাকে পরিষ্কার করে সেটাকে গ্যারেজের ভিতর নিয়ে আসে আর সেটাকে জিয়ংয়ের নতুন বেডরুম বানানো হয়। মিং তার জন্য খুবই দামি আর সুন্দর দেখতে একটা দাঁতের পাটি নিয়ে আসে আর এইটা দিয়ে জিয়ং খুব মজা করে সবজি খেতে থাকে। পরদিন হায়ুন জিয়ংকে একটা সেলুনে নিয়ে যায়। সেখানে গিয়ে তার চুল কাটা হয়। এরপর সে তাকে সুন্দর একটা জামা কিনে দেয়। এই লুকে তো জিয়ংকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। তবে আমার কাছে না ওর সেই পুরনো লম্বা চুলই পছন্দের ছিল, ওটাতে তাকে আরও বেশি কিউট লাগতো। তোমাদের কি মনে হয়, লম্বা চুল নাকি এই খাটো চুল? কমেন্টে বলে যেও। যাই হোক, হায়ুন এবার ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে খাবার খেতে। তবে দেখতে যতই হ্যান্ডসাম লাগুক, ছিল তো একটা সেকেন্ড হ্যান্ড জম্বি। যাই হোক, পরদিনই ছিল পার্কে সেই বন্ধুটার বিয়ে। এখানে সবাই এসেছিল। তবে এখানে হঠাৎ করে জিয়ংয়ের কাছে কামড় খাওয়া লোকগুলোর গরম লাগতে শুরু করে, এমনকি তারা তো পারলে এসির ভিতরেই ঢুকে যায়। এইদিকে হায়ুন জিয়ংকে জঙ্গলে নিয়ে আসে আর তাকে বলে, জানো আমাকে সবাই আনলাকি বলে, কারণ আমার জন্মের সময়ই মা মারা গিয়েছিল, এতে আমারও অনেক কষ্ট হয়। এটা বলে সে কান্না করতে শুরু করে। জিয়ংকে দেখে মনে হচ্ছিল সেও কিছু একটা বলতে চায়, তবে সে পারছে না। এইদিকে মিং দেখতে পায় জিয়ং বাড়িতে নেই, তাই সে তাকে খুঁজতে বের হয়। হায়ুন ঠিক করেছে সে তাকে এই জঙ্গলেই রেখে আসবে। সে তার হাতে একটা সবজি দিয়ে বলে এখান থেকে অনেক দূরে চলে যাবে।
তবে জিউং তো তার পিছু পিছুই যাচ্ছিল। এতে এসে তার দিকে ঢিল ছুঁড়ে মারে আর বলে, বলেছি না আমার পিছনে না আসতে। এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল। এইদিকে মিং তো চারিদিকে জিউংকে খুঁজছিল। এভাবে খুঁজতে খুঁজতে এসে জঙ্গলে এসে পড়ে আর তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। এখান থেকে সে তাকে ধরে বাস স্ট্যান্ডে নিয়ে যায় আর তাকে এক জায়গায় বসিয়ে রেখে সে যায় টিকিট কিনতে। এইদিকে সে বিয়ের অনুষ্ঠান দেখতে পায়। এখানে সবাই একে অপরকে কামড়ে দিয়ে অদ্ভুত আচরণ করছিল। এরা ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছিল। এদিকে শহরের লোকেরাও জম্বিতে পরিণত হতে থাকে। বাস স্ট্যান্ডেও জম্বি চলে আসে। এটা দেখে মিং ভয় পেয়ে জিউংকে ওখানে রেখেই পালিয়ে যায়। এদিকে হায়ুন মন খারাপ করে জিউংয়ের বেডরুমে শুয়েছিল। তখন সেখানেও একটা জম্বি চলে আসে, তাই সে পালিয়ে তার ভাইয়া ভাবির কাছে চলে যায়। এই জায়গায় একটা পুলিশ অফিসার চলে আসে আর তাদের দিকে গান পয়েন্ট করে, কারণ তারাই তো সবাইকে যুবক বানানোর বাহানা করে সবাইকে জম্বি বানিয়ে ফেলেছে। তবে সে পুলিশকেও পেছন থেকে একটা জম্বি এসে অ্যাটাক করে। তারা সবাই তো দৌড়ে ঘরের ভিতরে যায় আর সব দরজা জানলা লাগিয়ে এক জায়গায় চুপ করে বসে থাকে। তখনই হায়ুন মিং এ ডায়েরি নিয়ে আসে, যেটার মধ্যে লেখা ছিল জম্বিরা কি আর কি করলে জম্বিদের থেকে বাঁচা যায়। ওই জায়গায় লেখা ছিল যে মোটা কাপড় পরলে জম্বিদের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে। তাই তারা ঘরে যত মোটাসোটা কাপড় ছিল সেগুলো পরে নেয় আর হাঁড়ি পাতিল দিয়ে তারা তাদের হেলমেট আর শিল্ড বানিয়ে নেয়। এইদিকে মিং একটা গাড়ির নিচে লুকিয়েছিল। ওই সময় হঠাৎই তার ফোন বেজে ওঠে, তাই সব জম্বিরা ওই গাড়ির দিকে আসতে থাকে। তাই সে তার ফোনকে অন্য একটা দিকে ছুঁড়ে মারে। জম্বিরা ওইদিকে চলে গেলে মিং কোনো রকম একটা ট্রাক নিয়ে তার বাড়ির দিকে আসতে থাকে। দিন গড়িয়ে রাত হয়ে যায়। এইদিকে বাড়িতে নামজুর ডেলিভারির পেন ওঠে। সে জোরে জোরে চিল্লাতে থাকে আর এই চিল্লানির আওয়াজ শুনে বাইরে থেকে জম্বিরা ঘরের ভিতরে আসতে থাকে। এবার তাদের ঘর থেকে পালাতে হবে। তারা পালিয়ে যাচ্ছিল, তখনই নামজু সে টাকার সিন্দুকের কথা মনে পড়ে। তাই সে আবারও ঘরে ঢোকে। ওই সময় জম্বিরা তার উপর অ্যাটাক করে দেয়। তবে সে কোনো রকমে ফাইট করে সে টাকার সিন্দুক নিয়ে বেরিয়ে আসে। এরপর তারা চালের উপর দিয়ে গ্যারেজের ছাদে পৌঁছে যায়। ওই সময় মিং তার গাড়ি নিয়ে বাড়ি পৌঁছে যায়, তাই সমস্ত জম্বিদের নজর তার দিকে চলে যায়। তখন সে আতশবাজি ফুটিয়ে জম্বিদের মারার চেষ্টা করছিল। এদিকে চালের উপর থেকে জুন চিল্লিয়ে বলতে থাকে, এই গাধা, এখানে আতশবাজি ফুটাস না, এটা তো গ্যাস স্টেশন, বড় ব্লাস্ট হয়ে যাবে। এইটা শুনে মিং সে আতশবাজি নেভানোর চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। এগুলো আকাশে গিয়ে জোরে বিস্ফোরণ হয়। এইটা দেখে পুরো শহরের জম্বি এবার তাদের বাড়ির দিকে যেতে থাকে। সেখানে জিওংও ছিল। এইদিকে নামজুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাকে দ্রুত হসপিটালে নিতে হবে। তখন জুন আর মিং জম্বিদের মনোযোগ আকর্ষণ করার জন্য জিওংয়ের কাপড় চোপড় পেঁচিয়ে তাদের ভিড়ে চলে যায়। এতে জম্বিরা কনফিউজ হয়ে যায়, কারণ জিওংয়ের কাপড় থেকেও তো জম্বিদের ঘ্রাণই আসছিল। তারা কোনো রকমে গিয়ে গাড়িতে উঠে বসে। তবে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভুল করে তাদের গাড়ির লাইট চালু হয়ে যায়। এতে সব জম্বিরা তাদের গাড়িকে ঘিরে ধরে। তখন হায়ুন সামনে চলে আসে আর সব জম্বিদের মনোযোগ তার দিকে নিয়ে নেয়। এবার জম্বিরা তাকে মারার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল। তারা তার উপর পড়ে যায়। মনে হচ্ছিল হায়ুন এখানেই মারা যাবে। তবে জিওং এসে তাকে রক্ষা করে। এইদিকে এই দুই ভাই ঘরে যায় ট্রাকের চাবি আনতে। নামজোর আবার গাড়ির ভিতরেই ডেলিভারি হয়ে যায়। বাচ্চার কান্নার আওয়াজ শুনে জম্বিরা আবার তার গাড়ির দিকেই দৌড় দেয়। তখন ভাবিকে প্রোটেক্ট করার জন্য হায়ুন গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। তার পাশে জিওংও ছিল। এইদিকে ঘরের ভিতর জম্বিরা আবার জুনের উপর অ্যাটাক করে দেয়। সে কোনো রকম জানলা দিয়ে ট্রাকের চাবি বাইরে ছুঁড়ে মারে আর মিংকে বলে, আমার পরিবারের খেয়াল রাখিস। ওই সময় জম্বিরা তাকে ভেতরে টেনে নিয়ে যায়। এইদিকে ফাইট করতে করতে হায়ুন ক্লান্ত হয়ে পড়ে, তাই সে ভ্যানের ভিতর চলে যায়। বাইরে থাকে একমাত্র জিওং। সে জিউংকেও ভেতরে আসতে বলছিল, তবে জিউং ধীরে ধীরে হায়ুনকে ভালোবেসে ফেলেছে। তাই সে তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিত, একটু ভয় পায় না। এইদিকে মিং উল্টাপাল্টা ট্রাক চালিয়ে একটা তেলের ট্যাঙ্ক লিক করে ফেলে। এইদিকে হায়ুন আর নামজু কোনোভাবে সে ট্রাকে এসে উঠে পড়ে। তখন জুনকে ওই ট্রাকে দেখা যায়, সেও কোনোভাবে বেঁচে এসেছে। এরপর তারা ওখান থেকে পালাতে থাকে। হায়ুনের খুবই ইচ্ছা করছিল জিউংকেও তাদের সঙ্গে নিয়ে যেতে, কারণ সে প্রায় মানুষ হয়ে এসেছে। এমনকি সে তো এখানে তাকে তার নাম ধরেও ডাক দেয়। তবে কিছুই করার ছিল না। তাকে বাঁচাতে গেলে সবাইকে মরতে হবে। তাই তারা তাকে রেখে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে জিউং একটা লাইটার ধরায়। তখনই ওইখানে বড় একটা ব্লাস্ট হয় আর অনেক জম্বি মারা যায়। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। তারা গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছে। তখনই দেখা যায় জুন জম্বি হয়ে যাচ্ছে, কারণ গত রাতে সেই রুমে তাকেও জম্বিতে কামড়েছিল। তারা সবাই গাড়ি থেকে নেমে যায় আর জুনকে গাড়ির ভিতরেই আটকে রাখে। নামজোর তার স্বামীর জন্য এখানে অনেক বেশি কষ্ট লাগছিল। তখনই তারা টানেলের ভেতর থেকে পায়ের আওয়াজ শুনতে পায়। আরও জম্বি আসছিল হয়তো।
কিন্তু না, এইটা তো ছিল পার্ক। সে থাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে চলে এসেছে, তবে অদ্ভুতভাবে সে জম্বি হয়নি, অথচ তার বন্ধুরা এবং যারা যারা জিওংয়ের কামড় খেয়েছে তারা প্রত্যেকে জম্বি হয়ে গিয়েছে। তখনই রেডিওতে একটা সরকারি ঘোষণা করা হয়। এখানে বলা হচ্ছিল শহরে কোনো এক অজানা কারণে সবাই জম্বি হয়ে গিয়েছে, তবে কিছু মানুষ আছে যারা কামড় খাওয়ার পরেও জম্বি হয়নি, এই ভাইরাসটাকে নিজেদের শরীরে মানিয়ে নিয়েছে। একমাত্র তাদের কামড়ে এই জম্বিগুলোকে আবারও সাধারণ মানুষ বানিয়ে ফেলা যাবে। এইটা শুনে তারা সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। এইবার 6 মাস পরের সিন দেখানো হয়। পার্কের ফ্যামিলি এখন জম্বি ধরার কাজ করে। তারা সবাই মিলে জম্বি ধরে আর পার্ক তাদের কামড়ে কামড়ে আবারও মানুষ বানিয়ে দেয়। সেখানে আমরা জিউংকেও দেখতে পাই। সেই রাতের বিস্ফোরণে সে কোনো রকমভাবে সার্ভাইভ করেছিল আর এখন সে পুরোপুরি সুস্থ আছে। সবাই খুশি থাকলেও এখানে পার্কেরই কোনো খুশি ছিল না, কারণ তাকে প্রতিদিন শত শত নোংরা জম্বিদের কামড়াতে হচ্ছিল। আর এমন একটা হ্যাপি মোমেন্টের সঙ্গে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই কিউট সেকেন্ড হ্যান্ড জম্বির গল্প কমেন্টে জানিও। আর এমনই কোনো ফানি, রোম্যান্টিক বা থ্রিলার, ড্রামা বা মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে সেটার নাম কমেন্ট করে যেও, আমি সেগুলো এক্সপ্লেন করব। তো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।